সত্যি বলছো তুমি? এটাও এটাও সত্যি? আমার তো মাঝে মাঝে বিশ্বাস হয় না, এত সব জাদুকরি কাণ্ড কারখানা। তুমি তুমি আসলে মায়াবতী জাদুকরি। বিশ্বাস হয় না? এক্ষুনি একবার পরীক্ষা করে দেখ। আর চল, তারপর আমি তোকে নিয়ে জলের তলায় যাচ্ছি। পদ্মপুরীর কথা অনুযায়ী লতা শুকনো পদ্ম হাতে এক নিঃশ্বাসে তার ঘ্রাণ শুকে নেয়। খোলামেলা বারান্দায় পা রাখতে শীতল এক হাওয়া এসে স্পর্শ করে চারুলতার গায়ে। আপনি আমার কোথায় নিয়ে এলেন রাজপুত্র? যাচাই করে জানতে পেরেছি, ও চারুলতা সাধারণ গরিব ঘরের কোনো কন্যা নয়, তার গায়ে রয়েছে রাজচিহ্ন। কি? ওই চারুলতা কোনো রাজ্যের রাজকন্যা? জানো চারুলতা, পিতামশাইয়ের পরে এই গোটা হেমরাজ্যের সব দায়িত্ব এসে পড়বে আমার হাতে। আমি হব এই হেমরাজ্যের একমাত্র ভবিষ্যৎ রাজা। কিন্তু কি হলো কিশোর? তোর কি কোনো কষ্ট হচ্ছে জলের তলে শ্বাস নিতে? কই না তো, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমি বেশ অনেকক্ষণ আগে জলে ঝাঁপ দিলাম, আর জলের তলে দিব্যি আমি সব কিছু দেখতে পাচ্ছি, আর স্বাভাবিকভাবে শ্বাসও নিতে পারছি। এ তো অসম্ভব, কিন্তু এটাও সম্ভব হয়েছে শুধু তোমার জন্য পদ্মপুরী। তোমাকে আমি আমার সহ হিসাবে বড্ড ভাগ্যবতী গো। বিধাতা নিশ্চয় নিশ্চয় আমার আমার কোনো পুণ্যের কারণে তোমার মতো কাউকে আমার সহ হিসেবে পাঠিয়েছে। আর তোমাকে তোমাকে যে কতবার ধন্যবাদ দেব আমাকে তোমার সই করার জন্য। হয়েছে, এই এক ধন্যবাদ নিয়ে আর কিছুই শুনতে চাই না। বলেছি না, বন্ধুত্বের মধ্যে কোনো ধন্যবাদ বা ক্ষমা কোনো কিছুই থাকতে নেই। এবার এসব কথা রেখে চল, তোকে আমার রাজ্যে নিয়ে যাই। তুই না তখন বলেছিলি আমি কোথায় থাকি, জলের তলে কেমন করে বসবাস করি, কি খাই, এসব কিছু তুই দেখতে চাস? তবে চল, আমার সাথে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই তো, দেখতে চাই, আমাকে সেখানে নিয়ে চল সই। এরপর পদ্মপুরী জলের তলায় তার রাজ্যের দিকে নিয়ে যেতে থাকে। অনেক কথা হয়েছে রাজপুত্র, আসার পরেও তো অনেক কথা হলো। এখন আপনি এসব কথা রাখুন তো, আগে একটু বিশ্রাম নিয়ে নিন। তারপর আমি রাজহেসেলে গিয়ে দেখছি আজকে কি কি খাবারের ব্যবস্থা হয়েছে। দাসীকে বলে আপনার খাবারের ব্যবস্থা করতে হবে তো, তাই বলছি আপনি ঘরে বিশ্রাম নিন, আমি ওদিকটাতে খোঁজ নিয়ে আসি। এ কথা বলেই চারুলতা রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে যেতে চায়। তখনই রাজপুত্র পেছন থেকে তার হাত টেনে ধরে। তুমি কোথায় চলে চারুলতা? আমি ক্লান্ত সে ঠিক আছে, কিন্তু তুমিও তো ক্লান্ত। তুমি আমার সাথে পথ পাড়ি দিয়ে এসেছো, তবে তুমি কেন বিশ্রাম নেবে না? বিশ্রাম নিলে আমরা দুজন একসাথেই বিশ্রাম নেব। আপনার মুখে তো কিছুই আটকায় না দেখছি। এই ভর সন্ধ্যেবেলায় ঘরে দৌড় দিয়ে দুজনে একসাথে বিশ্রাম নিলে লোকে হাসাহাসি করবে তো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, তুমি একাই বরং বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে আসছি। সে কি কথা, আমি এই সময় বিশ্রাম নেব মানে? তাহলে আপনার খাবারের ব্যবস্থা কে করবে বলুন তো? রাজ্যে অনেক লোক আছে সে নিয়ে ভাবার, তোমায় এত কিছু নিয়ে ভাবতে হবে না যুবরানী। তুমি এখন চুপচাপ বিশ্রাম নাও, আর আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, আমি আসছি। এরপর রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে যায়। ব্যাস, রাজপুত্র যখন আমাকে বিশ্রাম নিতে বলে গেলেন, তখন আমি আর কি করব? আর তো কোনো কাজও নেই, আর তাছাড়া শরীরটাও আর সত্যি বড্ড ক্লান্ত, একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। এরপর চারুলতা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চারুলতার শরীরটা বড্ড ক্লান্ত থাকায় বিছানায় শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে কোথাও যায়নি, বরং দরজার বাইরে থেকে চারুলতার দিকে অপলক দৃষ্টিতে দাঁড়িয়েছিল। আমি তো এই সুযোগটার অপেক্ষাই করছিলাম যুবরানী, তুমি কখন একটু ঘুমিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি আমার কার্যসিদ্ধি করব। তুমি যখন ঘুমিয়ে পড়েছো, তবে আর একটুও সময় নষ্ট না করে যাই, আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু সাজিয়ে ফেলি। কে? মীরা?
ও মীরা মা, তুই এসেছিস? আমি তো এতক্ষণ ধরে তোর কথাই ভাবছিলাম। শ্বশুর বাড়িতে কি করছিস না করছিস সেটাই ভাবছিলাম আর কি। তোকে তোর শাশুড়ি সকাল সকাল অনেক কাজ করিয়েছে, তাই না রে মা? আহারে, কই দেখি দেখি আমার মেয়ের হাত দুখানা দেখি, কাজ করে করে একেবারে শেষ হয়ে গেছে বোধ হয়। আরে না না মা, তুমি এত চিন্তা করো না। আমাকে কাজ করতে বললেই হলো নাকি? আমি না করলে আমায় দিয়ে জোর করে কে কাজ করায় শুনি? কার ঘরে কটা মাথা আছে বলো তো? সকালে উঠে নাস্তা সেরেছি, তারপর স্নান করে দুপুরের খাবার খেয়ে গয়নাগাটি পরে সেজে গুজে ময়নাদের বাড়িতে গিয়েছিলাম। এরপর ওর মুখে জামা ঘষে তারপর সোজা তোমার কাছে এসেছি মা। ও বাবা, তাহলে তো অনেক খাটুনি হয়েছে তোর। দুপুরে খেয়েছিস, এখন তো সন্ধে হয়েই এলো, তাহলে নিশ্চয় তোর খিদে পেয়েছে। চল চল ঘরে চল, আজ আমি রুই মাছের কালিয়া রেঁধেছি সকাল সকাল, পেট পুড়ে কটা খাবি চল। যে জয়া মীরাকে নিয়ে ঘরের ভেতরের দিকে যাবে তখনই চারুলতার বাবা ঘর থেকে বেরিয়ে আসে। এই ভোর সন্ধেবেলায় কার সাথে কথা বলছো তুমি জয়া? আর কাকে ভাত খেতে দিচ্ছ? ও মা মীরা, তুই এ সময় এ বাড়িতে, কিছু হয়েছে নাকি মা? কিছু হতে যাবে কেন বাবা? আমি কি এখানে আসতেও পারি না নাকি? ও, তার মানে কিছু হয়নি। যাক, এক্ষুনি ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে দিয়ে তো কোনো ভরসা নেই, কখন কি নিয়ে কি শ্বশুর বাড়িতে আবার বরের সাথে ঝগড়া করে দিস কে জানে। তোকে বিয়ে দিয়েও তো আর এক চিন্তা জুটেছে মাথায়। আর হ্যাঁ, তুই আমার বাড়িতে আসতে পারবি না কেন? অবশ্যই আসতে পারবি, তবে ঘন ঘন নয়। বাড়ির কাছে বিয়ে দিয়েছি বলে এত ঘন ঘন বাপের বাড়িতে আসা চলবে না, কিন্তু এটা ভালো দেখায় না। মাসে দু একবার আসবি, অথবা আমি নেমন্তন্ন করলে বর শ্বশুর সকলকে সঙ্গে করে নিয়ে আসবি। সন্ধে হয়ে গেল, এখনো তো মহারানীর কোনো খবর দেখতে পাচ্ছি না। ওই দাসী কি তাহলে মহারানীর কাছে আমার খোঁজ পাঠায়নি? সন্ধে যখন হয়ে এসেছে তখন নিশ্চয় তারা কেউ আসবে না এদিকে। যাই, আমি আর অপেক্ষা না করে আমার ধ্যান সাধনায় বসে পড়ি। এই কথা বলেই তন্ত্রমাতা ধ্যানে গিয়ে বসেন, আর তখনই মহারানী তার খাস দাসীকে সাথে নিয়ে সেখানে হাজির হয়। তন্ত্রমাতা, আমি এসেছি। একে এই সন্ধেবেলায় এসেছিস? আমি তো সন্ধে নামা দেখেই ভেবে নিয়েছি তুই হয়তো আর আসবি না। যাক, সন্ধে হলেও যখন এসেছিস আমি তোর উপরে বড্ড খুশি হয়েছি। অনেকক্ষণ যাবৎ আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, আর অপেক্ষার পর নিরাশ হতে আমার ভালো লাগে না। তুই আমাকে নিরাশ করিসনি। আমি দুঃখিত তন্ত্রমাতা, আপনাকে এতটা সময় অপেক্ষা করানোর জন্য। আসলে ওদিকে রাজ্যের পাট চুকিয়ে আসতে দেরি হয়ে গেল। যাকে এবারের মতো আমাকে ক্ষমা করুন। আর আগে সবটা বলুন তো, ওই চারুলতার ব্যাপারে কি কি জানতে পারলেন আপনি? তাকে সাহায্য করার কোনো উপায় খুঁজে পেলেন? হ্যাঁ, সে বিষয়ে তো অনেক কিছু জানানোর আছে। তার জন্যই তো তোকে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু তুই আমায় আগে কথা বলতো, তুই আমায় কেন এত বড় একটা সত্যি গোপন করেছিস? আর মিথ্যে বলতে তোর একটু ভয় হলো না আমাকে? তুই কি ভুলে গিয়েছিস আমার কাছে কোনো কিছু আড়াল করা যায় না? আমি সত্যটাকে খুব সহজেই খুঁজে বের করে নিতে পারি। আপনি এসব কি বলছেন কি তন্ত্রমাতা? আপনার কাছ থেকে আমি কোনো কিছু লুকাইনি। যা যা সত্যিই জানি ওই চারুলতার ব্যাপারে সবটাই আমি খুলে বলেছি। আমি আপনাকে কোনো ভুল তথ্য দিইনি। দিয়েছিস, তুই আমাকে ভুল তথ্য দিয়েছিস। তুই বলেছিলি ওই চারুলতা নাকি অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু না, ওই চারুলতা তো আসলে এক রাজকন্যে। চারুলতার ব্যাপারে আমি সব কিছু যাচাই করে জানতে পেরেছি। ও চারুলতা সাধারণ গরিব ঘরের কোনো কন্যা নয়, তার গায়ে রয়েছে রাজ চিহ্ন। কি? ওই চারুলতা কোনো রাজ্যের রাজকন্যা? না 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 না, সেটা কি করে হতে পারে?
চারুলতা, চারুলতা, এই আমার ঘুম পড়ি, উঠে পড়ো। অনেক তো ঘুমিয়েছো। আমার চোখের ঘুম হারাম করে নিজে নিজে এত শান্তিতে ঘুমানো হচ্ছে। আমার তো তোমার এই শান্তি সহ্য হচ্ছে না, তাই তো তোমাকে বিরক্ত করতে ইচ্ছে করছে। তোমার এত শান্তির ঘুম ভেঙে দিতে ইচ্ছা করছে। উঠে পড়ো বলছি। তোমাকে ঘুমের রাজ্য থেকে বের করে এনে আমি আজ অন্য এক রাজ্যে নিয়ে আসবো। ঠিক এভাবেই মায়া জড়ানো কথা বলে রাজপুত্র অরুণ তার যুবরানী চারুলতাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করতে থাকে এবং তার চেষ্টা কাজেও দেয় বটে। চারুলতা একটু পরেই মিটমিট করে চোখ খুলে তাকায়। ইকি রাজপুত্র, আপনি আমায় ডেকে তুলছেন, তার মানে অনেক রাত হয়ে গেছে নিশ্চয়। আমি কি করলাম? আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছি, আপনার খাওয়া দাওয়া কোনো কিছুরই খোঁজ খেয়াল নিলাম না তো। আপনি নিশ্চয় এখন আমার জন্য না খেয়ে বসে আছেন। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি আপনার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে তাড়াহুড়ো করে চারুলতা বিছানা থেকে নেমে পড়ে। তারপর রাজপুত্র আবারও তার হাত ধরে। আর কিছু না বলে পেছন থেকে একটা কাপড় দিয়ে চারুলতার চোখ বেঁধে ফেলে। এ কি রাজপুত্র, আপনি কি করছেন? আপনি অসময়ে আমার সাথে কানামাছির লুকোচুরি খেলতে চাইছেন নাকি? মনে করো তাই। এবার চুপচাপ আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। কিন্তু আপনার খাবার? বললাম না, চুপচাপ আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। তোমায় খাবার নিয়ে চিন্তা করতে হবে না। এরপর রাজপুত্র চারুলতার চোখ বেঁধে চারুলতার হাত ধরে রাজপুত্রের ঘরের সাথে থাকা রাজকীয় বারান্দায় নিয়ে যায়। খোলামেলা বারান্দায় পা রাখতে শীতল এক হাওয়া এসে স্পর্শ করে চারুলতার গায়ে। আপনি আমায় কোথায় নিয়ে এলেন রাজপুত্র? এখানে এত শীতল ঠান্ডা হাওয়া আর আর নানান রকম ফুলের মিষ্টি সুবাস পাচ্ছি, মনে হচ্ছে রাজউদ্যানে চলে এসেছি। এরপর রাজপুত্র তার চোখের বাঁধন খুলে দেয়। চোখ মেলে তাকাতেই চারুলতা দেখতে পায় এটা দূরে কোথাও নয়, বরং রাজপুত্রের ঘরের সাথে থাকা বারান্দা, যেটাকে আজ নতুন রূপে সাজিয়েছে রাজপুত্র, ফুলে ফুলে ভরিয়ে তুলেছে। পরিবেশটাকে আরো রোমাঞ্চকর করতে আকাশে হাসি হাসি মুখখানা নিয়ে তাকিয়ে আছে পূর্ণিমা চাঁদ। সবকিছু মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় যেন। চারুলতা রাজপুত্রের দিকে তাকিয়ে থাকে। আপনি আমায় কোথায় নিয়ে এলেন রাজপুত্র? মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। তোমার সবকিছু ভালো লেগেছে চারুলতা? হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি রাজপুত্র, আপনি এত কিছু আমার জন্য করেছেন। হ্যাঁ চারুলতা, এসব কিছুর আয়োজন শুধুমাত্র তোমারই জন্য। তুমি হলে আজ আমার এই ফুলের রাজ্যের রানী। তুমি আমার দূর আকাশের পূর্ণিমার চাঁদ, যাকে আমি খুব কাছ থেকে ছুঁতে পারি, দেখতে পারি। আপনি আমায় এতটা ভালোবাসেন রাজপুত্র, কিন্তু কই, কখনো তো মুখ ফুটে সে কথা আগে বলেননি। কিছু কথা শোনার জন্য অপেক্ষা করতে হয়, আর অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। মনে রাখবে চারুলতা, আগে কখনো বলিনি, আজ বললাম। তোমার কি আজ অন্যরকম অনুভূতি হচ্ছে না? হ্যাঁ রাজপুত্র, আমার জীবনের সবচেয়ে ভালো, সবচেয়ে দামি কিছু উপহার পেয়েছি। এই অনুভূতি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমারও কখনো বলা হয়ে ওঠেনি। তবে এটাই চিরন্তন সত্যি যে আমি আপনাকে বড্ড ভালোবাসি রাজপুত্র। আপনাকে ছাড়া একটা দিনও আমি কল্পনা করতে পারি না। ও মা, তোমাদের এই রাজ্যটা কত সুন্দর! এখানে যে তোমার থাকার মতো পালঙ্ক রয়েছে, এত সুন্দর ব্যবস্থা আমি তো ভাবতেই পারিনি। এটা তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এখানে এত সুন্দর সাজানো গোছানো সব কিছু দেখে। আচ্ছা, তাই নাকি? তুই চাইলে এখানে থেকে যেতে পারিস লতা। না না সই, এগুলো দেখে আমার নিজের জন্য মোটেও লোভ হচ্ছে না, বরং আরো ভালো লাগছে যে তুমি এখানে কতটা আরাম আয়েসে থাকতে পারো সেটা দেখে। তবে আমি নিজে এগুলো উপভোগ করতে চাই না। আমার ওই জলের পরে যে ছোট্ট বড় ঘর আছে, ওটাতেই আমার শান্তি। আমি এখন কিন্তু ওখানে ফিরে যেতে চাই।
তোর ভেতরে কোনো লোভ নেই, ঠিক এই জন্যই তো তোকে আমি আমার সই বানিয়েছি। এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে লতা। জানিস তো, যারা লোভ না করে তারা আপনা আপনি অনেক কিছু পেয়ে যায়, আর যারা লোভ করে তারা সব কিছু হারিয়ে ফেলে। চল এবার আমি তোর জায়গায় ফিরিয়ে দিয়ে আসি। আপনার কথা যদি সত্যি হয়, ওই চারুলতা কোনো রাজ্যের রাজকন্যা যদি হয়ে থাকে, তাহলে তার প্রমাণ আমি কি করে পাবো? আমি শুধু এটা জানতে পেরেছি যে ওই চারুলতা কোনো এক রাজ্যের রাজকন্যা, আর ওর শরীরে এক বিশেষ রাজ চিহ্ন আছে। তবে আমি জানি না এটা এটা কোন রাজ্যের রাজকন্যাদের চিহ্ন। রাজ চিহ্ন? আমারও তো শরীরে এমন রাজ চিহ্ন আছে, পিঠে একটা দাগ, জন্ম দাগ আছে। তবে কি এমন কোনো রাজ চিহ্নের কথা বলছেন? হ্যাঁ, এরকম কোনো চিহ্ন ওই চারুলতার শরীরেও আছে। সেটা দেখতে পেলেই বোঝা যাবে চারুলতা আসলে কোন রাজ্যের রাজকন্যা। কিন্তু চারুলতা যদি সত্যি কোনো রাজ্যের রাজকন্যা হয়ে থাকে, তবে কেন সে নিজেকে এমন গরিব দুঃখী মেয়ে বলে পরিচয় দিয়েছে? আর কেনই বা এত ছোট বড় কথা শুনেও নিজেকে রাজকন্যা বলে দাবি করেনি কারোর সামনে? সব কিছু তো চারুলতার আসল পরিচয় পাওয়া গেলেই জানা যাবে। ঠিক আছে তন্ত্রমাতা, আমি আজ থেকে ওই চারুলতাকে আমার চোখে চোখে রাখবো, আর ওর শরীরে থাকা রাজ চিহ্ন আমি খুঁজে বের করবই, আর সেই চিহ্নের খোঁজ পেয়ে আপনার কাছে আসবো। এখন আমি আসছি। এরপর রানী তার খাসদাসীকে নিয়ে তন্ত্রমাতার কাছ থেকে বিদায় নেয়। রাজপুত্র আর চারুলতা খুব সুন্দর একটা সময় পার করে। তারা দুজনে পাশাপাশি বসে পূর্ণিমার আলো দেখতে থাকে আর তাদের জীবনের সুখ দুঃখের গল্প করতে থাকে। জানো চারুলতা, পিতামশাইয়ের পরে এই গোটা হেমরাজ্যের সব দায়িত্ব এসে পড়বে আমার হাতে। আমি হব এই হেমরাজ্যের একমাত্র ভবিষ্যৎ রাজা। কিন্তু আমি তো নিজের উপরেই নিজে ভরসা করতে পারি না। এই প্রথম বাণিজ্যে গেলাম, কিন্তু সফল হতে পারিনি। পিতামশাই সেজন্য আমার উপরে একটু অনুরাগও করেছেন বটে। তবে আমার বিশ্বাস, আমি যেই কাজের পরিকল্পনা করেছি এতে আমি সফল হবই। আমিও বিশ্বাস করি রাজপুত্র, আপনি আপনার কাজে সফল হবেন। আর আপনার এত ভয় কিসের? আপনার এই চারুলতা সবসময় আপনার পাশে থাকবে। আমি কথা দিচ্ছি রাজপুত্র, আপনার বিপদ আপদে কখনোই আমি আপনার হাত ছাড়বো না। চারুলতার দেওয়া আশ্বাসে রাজপুত্র ভীষণ খুশি হয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।